চ্যাপ্টার 5 হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এর উপরে। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এর জন্য কি ধরনের মেশিন লার্নিং আছে এগুলো নিয়ে। তো প্রেডিক্টিভ মডেলিং তোমার বিজনেস অ্যানালিটিক্স অথবা ডেটা সায়েন্স যেটা বলো না কোনো, সেটার একটা মোস্ট কমন ব্রাঞ্চ। আর প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এর মাধ্যমে কি করা যায়, তুমি ফিউচার এস্টিমেট করতে পারো। কিভাবে ফিউচার এস্টিমেশন কিভাবে করা হয়? লার্নিং ফ্রম দ্য পাস্ট। লার্নিং ফ্রম দ্য পাস্ট, হিস্টোরিক্যাল ডেটা থেকে লার্ন করে তুমি কি করবা, প্রেডিকশন করবা। তো এই চ্যাপ্টারে প্রেডিক্টিভ প্রেডিক্টিভ কিছু মডেলিং সম্পর্কে জানতে পারবো, যেমন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সাপোর্ট ভেক্টর মেশিন, কে নিয়ারেস্ট নেইবার, বেজিং লার্নিং এন্ড এনসেম্বলস মডেল। তো এই ধরনের টেকনিকগুলো সম্পর্কে জানতে পারবা। তো এখানে যে টেকনিকগুলো তোমরা দেখবা, এই টেকনিকগুলোর মাধ্যমে কমপ্লেক্স প্রেডিকশন প্রবলেম সলভ করা যাবে বা অ্যাপ্লাই করা যাবে। আদার কিছু টেকনিকও তোমরা আগে দেখে আসছো, যেমন রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ঠিক আছে। আর ডিসিশন ট্রিও দেখে আসছো। তো ওগুলো কি সবগুলাই হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এর প্রেডিকশন মডেলিং টেকনিক। এগুলা প্রেডিকশন করা যায়। তো নিউরাল নেটওয়ার্ক, প্রথমে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে প্রথম আলোচনা। তো প্রথম কনসেপ্ট, বেসিক কিছু কনসেপ্ট আছে নিউরাল নেটওয়ার্কের। নিউরাল নেটওয়ার্কের কি বলা হচ্ছে, ব্রেন মেটাফর। হ্যাঁ, ব্রেন মেটাফর কে রিপ্রেজেন্ট করে। ব্রেন মেটাফর মানে কি? ব্রেন মেটাফর মানে হচ্ছে ব্রেনের মতো, ব্রেনের মতো কাজ করা। ব্রেনের মতো কাজ করা মেটাফর। ঠিক আছে, তার মানে এটা বায়োলজিক্যালি ইন্সপায়ার্ড। বায়োলজিক্যালি ইন্সপায়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ব্রেনের রেপ্লিকা না। ঠিক আছে। নিউরাল নেটওয়ার্ক তোমার অ্যাপ্লিকেশন যদি বলা হয়, ফোরকাস্টিং এ অ্যাপ্লাই করা হয়। আর একটা কনসেপ্ট হচ্ছে নিউরাল কম্পিউটিং। নিউরাল কম্পিউটিংটা কি? নিউরাল কম্পিউটিং হচ্ছে প্যাটার্ন রেকগনিশন মেথোডোলজি। হ্যাঁ, মেশিনের জন্য, মেশিন লার্নিং এর জন্য একটা প্যাটার্ন রেকগনিশন মেথোডোলজি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আর এই নিউরাল কম্পিউটিং থেকে যে মডেলটা পাওয়া যায়, হ্যাঁ, নিউরাল কম্পিউটিং থেকে যে মডেলটা পাওয়া যায়, সেটাকে তোমার বলা হয় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেটওয়ার্ক বলা হয়। ঠিক আছে। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন কোথায় আছে সেটা বলা আছে। তুমি কোন জায়গায় ব্যবহার করতে পারবা। আর মানুষের ব্রেন, হ্যাঁ, আমাদের যে ব্রেনের কিন্তু মানে যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু আসলে মডার্ন কম্পিউটার কিন্তু কি করতে পারবে না। মডার্ন কম্পিউটার কখনোই কম্পিট করতে পারবে না। যদিও ট্রাই ট্রাই করা হচ্ছে মানুষের বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্কের মতো স্ট্রাকচার করে। কারণ মানুষের ব্রেনের যে ইনফরমেশন প্রসেসিং এবং প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি আছে, সেটা আসলে কপি করা খুবই কঠিন। ঠিক আছে। তো নিউরাল নেটওয়ার্কের নাম আছে অনেক ধরনের। এক ধরনের নাম হচ্ছে নিউরোমরফিক সিস্টেম। নিউরোমরফিক সিস্টেম, ঠিক আছে। আর এখানে একটা নিউরাল নেটওয়ার্ক মডেলের নাম বলা আছে, যেটাকে বলা হচ্ছে পারসেপট্রন। পারসেপট্রনটার যেটা সেটা হচ্ছে এখানে কোনো হিডেন লেয়ার ছিল না। ঠিক আছে, এরকম কোনো হিডেন লেয়ার না। এটা হচ্ছে অনেক ওল্ড একটা
নিউরাল নেটওয়ার্ক 1919 সালের দিকে 1969 ওই সময়কার আর কি। তো অনেক আগে থেকে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ টাজ করা হচ্ছে আর কি। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এই দুটোর মধ্যে সিমিলারিটি কোথায়? শিয়ার আছো? জি শিয়ার স্যার। আছো? ক্লাস শুরু হয়েছে বলছো? জি স্যার। জয়েন করে না তো কেউ? অ্যাটেন্ডেন্সের টাইমে জয়েন করলে ওয়েটিং লাইন অ্যাক্টিভ করে দেওয়া হবে, তখন কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারবো না আর কি। এরকম এরকম প্রেজেন্টের পরিমাণ থাকলে লাস্টে গিয়ে আমি কিন্তু ইয়ে করে দেবো, ওয়েটিং রুম এড করে দেবো, তখন 10-12 জন অ্যাটেন্ডেন্স দিতে পারবে না আর কি। তখন কিন্তু ইয়ে করা যাবে না আর কি, দোষ টোষ দেওয়া যাবে না। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স মিস তার মানে। এখন দেখি আমরা বায়োলজিক্যাল এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের সিমিলারিটি কোথায়। মানুষের ব্রেনে তোমার যে নিউরনটা থাকে, হুম, মানুষের ব্রেনে একটি স্পেশাল সেল থাকে, ঠিক আছে? এই সেলটাকে বলা হয় নিউরন। মানুষের ব্রেনে যে নিউরনটা থাকে, নিউরনের পরিমাণ কতগুলো নিউরন থাকতে পারে? প্রায় তোমার 50 বিলিয়ন থেকে 150 বিলিয়ন পর্যন্ত থাকতে পারে। তো মানুষের যে নিউরন, যে ব্রেন নিউরনের কথা বলা হচ্ছে, নিউরনটাকে মানে গ্রুপে গ্রুপে থাকে। মানুষের যে মাথার ভিতরে যে নিউরনটা আছে, সেলগুলো একটা গ্রুপ অবস্থায় থাকে, তো এইটাকে বলা হয় নেটওয়ার্ক। ঠিক আছে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে প্রায় ধরো অনেক নিউরন একসাথে ইন্টারকানেক্টেড থাকে। এই জন্য ব্রেনকে অনেক সময় কালেকশন অফ নিউরাল নেটওয়ার্ক বলা হয়। ঠিক আছে, এখন আমরা এখানে দেখবো হচ্ছে তোমার একটা নিউরাল এখানে যে মানুষের ব্রেনের যে ইয়াটা নিউরাল নেটওয়ার্ক বা দুইটা নিউরন, হ্যাঁ, দুইটা নিউরনের ইয়া দেখানো হচ্ছে আর কি। নিউরাল নেটওয়ার্কের মধ্যে ধরো দুইটা সেলের কানেকশন দেখানো হয়েছে। তো এখানে দেখো সেলের প্রথমে ওয়ানটাকে বলা হচ্ছে সেল ওয়ান, আর এটা হচ্ছে সেল টু। তো প্রত্যেকটা নিউরনের মধ্যে কি কি থাকে? প্রত্যেকটা নিউরনের মধ্যে প্রথমে থাকে হচ্ছে নিউক্লিয়াস। মাঝখানে যে জিনিসটা দেখলো ওটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে আর কি। ওটাতে নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং পোর্শন অফ এ নিউরন। ঠিক আছে, আর আর হচ্ছে তোমার ডেনড্রাইট। ডেনড্রাইটের কাজ হচ্ছে তোমার ধরো একটা ইনপুটে, মানে একটা নিউরনের মধ্যে ইনপুট দিতে হবে আর কি। ইনপুট রিসিভ করবে ডেনড্রাইট। অথবা যে জিনিসটা একটা তোমার নিউরনের জন্য ইনপুট প্রোভাইড করবে, সেটাকে তোমার বলা হবে ডেনড্রাইট। মানে যে ওটা হচ্ছে ডেনড্রাইট। এগুলোতে ইনপুট হিসেবে ডেটা আসবে, এক্সেল থেকে আরেক সেলের ডেটা ডেনড্রাইটের মাধ্যমে একটা সেলের মধ্যে আসবে। এটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। আর একজনটা হচ্ছে তুমি আউটপুট যে পাঠাবা, আউটপুট পাঠাবা। তুমি একজন কি করবে, আউটপুট সিগন্যাল পাঠাবে সেল টু। তার মানে যে একজনটা পাঠাচ্ছ, আউটপুটটা পাঠাচ্ছ, সেটা পরবর্তী সেলের জন্য কি হবে, সেটা ইনপুট হবে। আউটপুট পাঠানোর দায়িত্ব হচ্ছে একজনের। এরপর হচ্ছে তোমার সাইনাপস। সাইনাপস সাইনাপসের কাজ কি? সাইনাপসের কাজ হচ্ছে তোমার উম একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে তোমার সিগন্যাল যাবে, হ্যাঁ,
যে কানেকশনটা তৈরি হবে, কমিউনিকেশনটা হবে, সেটার স্ট্রেংথ ইনক্রিজ করা ডিক্রিজ করার জন্য সিনাপস কাজ করে আর কি, সিনাপস কাজ করে। তো এইভাবে একটা এই প্রসেসের মাধ্যমে মানুষের মাথার ভিতরে নিউরাল নেটওয়ার্কের মধ্যে ইনফরমেশন স্টোর হয়ে থাকে। ঠিক আছে? তো বয়স বাড়ার সাথে সাথে কি হয়? বয়স বাড়ার সাথে সাথে নিউরন গুলো মরে যায়, অনেক সেল নষ্ট হয়ে যায়। তাই জন্য মানুষের মেমোরি তো তখন মেমোরি কি হয়ে যায়, মেমোরি ঠিক মতন কাজ করে না, মনে রাখতে পারে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। মানুষের যে তোমার ইয়েটা উম, উম, মানুষের যে কাজ করা, ব্রেনে কাজ করার প্রসেস, সেটা ইমুলেট করা হয়েছে, যে ইনপুট হিসেবে এক্স ব্যবহার করা হয়েছে, তারপরে সাথে ওয়েট মাল্টিপ্লাই করা হয়। আমরা আগে 6 নম্বর চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার জন্য দেখছিলাম। ঠিক আছে? তো ইনপুটের সাথে ওয়েট মাল্টিপ্লাই করে সেটা সামেশন বের করে আমরা সামেশন ইনফরমেশন পাই। তারপর সেটা ট্রান্সফার ফাংশনের মাধ্যমে পাঠাই দিয়ে আমরা কি পাই? একটা ট্রান্সফার আউটপুট পাই। এটা হচ্ছে সিঙ্গেল নিউরন এভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি করতেছে? বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ককে ইমুলেট করতেছে, কপি করতেছে। ঠিক আছে, এবং তোমার এই যে নিউরাল নেটওয়ার্কে তোমার লিমিটেড সেট অফ কনসেপ্ট ক্রিয়া করে আর কি, হিউম্যান ব্রেনের মতো অ্যানালজি। আর নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মানে মেইনলি এখানে কি করা হয়েছে, সিমুলেশন করা হয়। কিছু সিমুলেশন মানে ম্যাসিভলি প্যারালাল প্রসেসিং এর একটা সিমুলেশন করা হয়। ঠিক আছে, এবং ম্যাসিভলি প্যারালাল প্রসেসিংটা একটা এলিমেন্টের মধ্যে হয়ে থাকে। এটাকে সফটওয়্যার সিমুলেশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। সো এখানে তোমার ইয়াটা কি হচ্ছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যে ইনপুটটা রিসিভ করতেছে সেটাকে আমরা কি বলতেছে, বায়োলজিক্যাল ব্রেনের ডেন্ড্রাইটের সাথে সেটাকে আমরা অ্যানালজাস করতেছি। আর আউটপুট আর্টিফিশিয়াল নিউরনের যে আউটপুট বের হচ্ছে সেটাকে আমরা কার সাথে ইয়ে করতেছি, আর্টিফিশিয়াল নিউরনের আউটপুটটাকে আমরা বায়োলজিক্যাল ব্রেনের একজনের সাথে কম্পেয়ার করতেছি। আর বায়োলজিক্যাল ব্রেনের সাইনাপসের সাথে আমরা কম্পেয়ার করতেছি হচ্ছে, আমরা অ্যানালজি করতেছি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ওয়েটটাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে রিলেশনশিপ। যেমন এটা হচ্ছে একটা নিউরন, এটা একটা নিউরন, এটা হচ্ছে একটা নিউরন। তো এটা সেন্ট্রাল ইউনিট হচ্ছে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, একটা মেন প্রসেসিং এলিমেন্ট অফ নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ইন্ডিভিজুয়াল নিউরন, অ্যানালগসটা নিউরন। মানে একটা নিউরন কি হিসেবে কাজ করবে, প্রসেসিং এলিমেন্ট হিসেবে কাজ করবে। এখানে যে তোমার সিমিলারিটিটা দেখানো হয়েছে কোনটার সাথে কি করা হচ্ছে, বায়োলজিক্যাল নিউরনের পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, আর হিউম্যানের হিউম্যানের মানে তোমার আর্টিফিশিয়াল নিউরনের পরিমাণ অনেক কম থাকে। ঠিক আছে, এখানে কোনো কোশ্চেন আছে? এই টপিকের উপর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। সেখানে একটা অ্যাপ্লিকেশন কেস দেওয়া, সেটা দেখো। আর নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার, আমরা আর্কিটেকচারের কথা যে বলতেছিলাম, তো নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার ডিপেন্ড করবে হচ্ছে আসলে তুমি এটা কি কাজে ব্যবহার করবা। হ্যাঁ, এটা মানুষের ব্রেনটাকে কতটুকু কপি করবে, মানুষের ব্রেনটাকে কতটুকু কপি করবে, ইনফরমেশন কিভাবে প্রসেস করবে, তারপরে তুমি এটাকে কি কাজ করতে দিচ্ছ, কিভাবে লার্ন করবে, এগুলোর উপর ডিপেন্ড করে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারটা ডিসাইড করা হয়ে থাকে। ক্লাসিফিকেশন ব্যবহার করলে একটা, রিগ্রেশন ব্যবহার করলে একটা, নর্মালি পপুলার যেটা ফিড ফরওয়ার্ড, তারপরে ব্যাক প্রপাগেশন আর বাউন্ডিং মেথড, তোমাদের চ্যাপ্টার 6 তোমাদের বলা হয়েছে।
আদার আর্কিটেকচার হচ্ছে রিকারেন্ট সেলফ অর্গানাইজিং ফিচার্স ম্যাপ। আর এটা হচ্ছে একটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, এটা একটা হচ্ছে কি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। কেন এটাকে রিকারেন্ট বলা হচ্ছে? কারণ সবগুলো সেলের সাথে সবগুলো নিউরনের কানেকশন আছে এই জায়গায়, ইন্টার কানেক্টেড, মেনি কানেকশন, এবং কমপ্লেক্স একটা কানেকশনের স্ট্রাকচার তৈরি হয়েছে। সে যত কমপ্লেক্স স্ট্রাকচার হবে, মাল্টি ডিরেকশনাল কানেক্টেডনেস থাকবে, ততই কি হবে, এটা মানুষের ব্রেনকে ততটাই মিমিক করতে পারবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এবং এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার। এবার আমরা আরো কয়েকটা আর্কিটেকচার দেখবো, এটাকে বলা হচ্ছে সেলফ অর্গানাইজিং ফিচার অর্গানাইজিং ম্যাপ। তো এটাকে আনসুপারভাইজড লার্নিং, এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, মানে এটা মানে আনসুপারভাইজড লার্নিং মেথড এখানে ফলো করা হয়। তার মানে এখানে কোনো আউটপুট দেওয়া লাগে না। ঠিক আছে, কিন্তু সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমে তোমার কি দিতে হবে, ইনপুট আউটপুট দুটাই তোমাকে শেখাতে হবে। যেমন ধরো তোমার কাছে কয়েক বিভিন্ন কালারের বল আছে, হ্যাঁ, ধরো কোনো ছোট বল আর কি। তো তুমি এখন কি বললা, নাকি নেটওয়ার্কের আর্কিটেকচারকে তুমি বললা না যে আসলে এগুলোকে কিভাবে কি করতে, আলাদা করতে হবে না কিভাবে কি করতে হবে। এখন আর্কিটেকচারটা নিজে কি ঠিক করলো যে একটা নীল গুলো একদিকে, লাল গুলো একদিকে, মানে বলে দেওয়া হয় না যে এটা কিভাবে তুমি কালারটা ডিভাইড করবে। তো সেলফ অর্গানাইজিং ম্যাপের কাজ হচ্ছে এটা, সে তোমার ইয়ে করে দিতে পারে আর কি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4x4 নোড বিশিষ্ট একটা নেটওয়ার্ক। ইনপুটটা কিভাবে তোমার ইয়ে করা হচ্ছে, গ্রিড আকারে দেখানো হয়েছে আর কি। ক্লাস্টারিং প্রবলেমের জন্য হয়তো তোমার এই আর্কিটেকচার ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে অফ ফিল্ড নেটওয়ার্ক। অফ ফিল্ড নেটওয়ার্ক হচ্ছে তোমার ধরনের নেটওয়ার্ক, এখানে তোমার মানে স্পেসিফিক কন্ডিশন মেনে তোমার হচ্ছে একটা বেস্ট সলিউশন খুঁজে বের করা হয়, এবং এটা দেখতে অনেকটাই ইলেকট্রিক সার্কিট বোর্ডের মতো। এখানে সবগুলো লেয়ার, সব লেয়ার কি থাকে একে অপরের সাথে, মানে বড় লেয়ার, এবং এখানে নিউরন গুলো কি থাকে একে অপরের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, তাহলে তোমার নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার নির্ভর করবে তুমি কোন কাজে এটা ব্যবহার করতেছো। যদি ক্লাসিফায়ার করো, তারপরে ফোরকাস্টিং করো, অপটিমাইজেশন করো, ঠিক আছে, তো এটার জন্য তোমার বিভিন্ন ইয়ে ব্যবহার করতে হবে আর কি। তো তুমি হপ ফিল্ডটা ব্যবহার করতে পারবা কোথায়? হপ ফিল্ডটা ব্যবহার করতে পারবা তুমি হচ্ছে কনস্ট্যান্ট অপটিমাইজেশনে। ক্লাসিফায়ার ব্যবহার করতে পারবা মাল্টি লেয়ারে, অপটিমাইজার ব্যবহার করতে পারবা সিঙ্গেল হাইলি কানেক্টেড লেয়ারে। এরপর আমরা দেখবো আরেকটা মেশিন লার্নিং মেথড, এটাকে বলা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিন একটা সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম। এখানে তোমার ইনপুট আউটপুট আগে থেকে দেয়া থাকবে, এবং এটা ক্লাসিফিকেশনের কাজে ব্যবহার করা হয়, রিগ্রেশনে ব্যবহার করা হয়। যেমন ধরো কোনো বাড়ির দাম, হ্যাঁ, কোনো হাউস প্রাইস প্রেডিকশন করতে চাচ্ছ, রিগ্রেশন, এটাও তুমি এসভিএম সাপোর্ট ভেক্টর মেশিন ব্যবহার করতে পারবে। সেখানে কি করা হয়, এখানে তোমার হচ্ছে প্রথমে ইয়ে করা হয় অনেকগুলো ডেটা পয়েন্ট থেকে, যেগুলো আলাদা ক্লাসে পড়ে, হ্যাঁ, সেগুলোকে তোমার প্রথমে কি করতে, অনেকগুলো ডেটা পয়েন্ট থেকে যেগুলো আলাদা ক্লাসে পড়বে সেগুলোকে কিছু সাইন দিয়ে তোমার আলাদা করতে হবে। আবার অনেক সময় হাইপার প্লেন লাইন বা হাইপার প্লেন টেনেও তোমার কি করা যায়, ক্লাসগুলো আলাদা করা যায়।
এসভিএম কোন ধরনের হাইপারলেন নিবে? হাইপারলেন যেটা দুইটা ক্লাসের মধ্যে মানে মার্জিনটা সবচেয়ে বেশি রাখতে পারবে, আর যে লাইনটাতে রাখতে পারবে সে লাইনকে বলা হবে ম্যাক্সিমাম মার্জিন হাইপারলেন। তো মার্জিন কেন বেশি রাখা হয়? কারণ যত বেশি মার্জিন থাকবে নতুন ডেটা আসলে সেটাকে তত সঠিকভাবে ক্লাসিফাই করার সম্ভাবনা তত বেশি হবে। ঠিক আছে, তো তাহলে এসভিএম এ তোমার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় নন লিনিয়ার ডেটা হতে পারে। নন লিনিয়ার ডেটা হলে যেটা হয়, সোজা লাইন দিয়ে আলাদা করা যায় না। এখানে যে একটা ডেটা আছে, এই যে এটা যে হাইপারলেন, হ্যাঁ হাইপারলেন ডেভেলপ করে ক্লাস আলাদা করা হয়। এখানে এই যে লাইন ড্র করলা, লাইন ড্র করে আলাদা করা হয়, ওইটা ম্যাথ স্ট্যাটিস্টিক্যালি এখানে করতে হয় আর কি। অনেক সময় তোমার যেটা বলতেছিলাম যে নন লিনিয়ার ডেটা হইলে কি হয় না, অনেক সময় সোজা লাইন দিয়ে তুমি কি করতে পারবো না, ডেটা আলাদা করতে পারবো না, তখন তোমাকে কার্নেল ফাংশন ব্যবহার করতে হবে। এখানে যেটা বলা আছে যে SVM use non-linear kernel function to transform non-linear relationship among the variable into linearly separable feature space. ঠিক আছে, কার্নেল ফাংশন ব্যবহার করে তোমার কি করতে হবে, এক ডেটাকে একটা হাই ডাইমেনশনাল স্পেসে কনভার্ট করতে হবে। দেন তুমি সেখানে ডেটা লাইন দ্বারা সহজে আলাদা করা যাবে। কিন্তু তোমার যদি এরকম হয়, ডেটা যদি দুইয়ের বেশি ডাইমেনশনাল ফিচার্স থাকে, তাহলে তোমার আলাদা করার জন্য একটা ডাইমেনশনাল হাইপারলেন তোমাকে ব্যবহার করতে হবে। যেমন থ্রি ডি ডেটা হলে তোমাকে হাইপার লাইন কি ব্যবহার করতে হবে, 2D প্লেন ব্যবহার করতে হবে। তাহলে এসভিএম হচ্ছে এমন একটা মডেল যেটা ডেটাকে আলাদা করার জন্য কি করে, একটা বেস্ট লাইন অথবা প্লেন খুঁজে বের করে যেখানে দুটা ক্লাসের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকবে। তো এটা স্ট্যাটিস্টিক্যাল লার্নিং থিওরি এখানে ব্যবহার করা হয়। আর এখানে তোমার যে ভয়েস রেকগনিশন, মেডিকেল ডায়াগনোসিসে, ইমেজ প্রসেসিং এ, টেক্সট মাইনিং এ ব্যবহার করা হয়ে থাকে। ডেটা বাইন্ডিং এরও এটা একটা তোমার হচ্ছে পপুলার রুল আর কি। তাহলে এসভিএম এর গোল আমরা কি বললাম? ইনপুট ভেরিয়েবলকে আউটপুট ভেরিয়েবলে কনভার্ট করা, ক্লাসিফিকেশন অথবা রিগ্রেশন বের করা। তাহলে তোমার কি করতে হবে, কার্নেল ফাংশন ব্যবহার করতে হবে। ডেটা যদি নন লিনিয়ার হয়, কার্নেল ফাংশনের মাধ্যমে সেটাকে নতুন স্পেসে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, এবং যেটা লাইন দিয়ে তুমি পরবর্তীতে আলাদা করতে পারবে, এটাকে বলা হয় কার্নেল ট্রিক। আর পপুলার কার্নেল ট্রিক হচ্ছে RBF, রেডিয়াল বেসিস ফাংশনস বলা হয়। সো তাহলে তোমার কি করতে হবে, এখানে ম্যাক্সিমাম হাইপারলেন আর কানেক্টেড টু অপটিমালি সেপারেটেড ডিফারেন্ট ক্লাস ফ্রম ইচ আদার অন দ্য ট্রেনিং ডেটা সেট। হাইপারলেন তোমার, তাহলে হাইপারলেনটা কি? হাইপারলেন হচ্ছে যে লাইন যার মাধ্যমে কি করতে পারবা, ক্লাসগুলোকে তুমি ভাগ করতে পারবা। আর এখানে দেখো হাইপার লাইনের সাথে দুটো প্যারালাল লাইনও আছে, কিন্তু এগুলো হচ্ছে প্যারালাল লাইন। মাঝখানেটা হচ্ছে হাইপার লাইন, এই দুই পাশেরটা হচ্ছে প্যারালাল লাইন। তো এই দুই প্যারালাল লাইনের ডিস্টেন্সটা তোমার কি করতে হবে, ম্যাক্সিমাম করতে হবে, মার্জিন করতে হবে, যাতে ক্লাস আলাদা করা সহজ হবে, তোমার এখানে ইমপ্রুভ হয়। তাহলে এসভিএম তুমি কেন ব্যবহার করবে? ক্লাসিফিকেশনের জন্য। আর নন লিনিয়ার ডেটাকে তুমি কার্নেল ফাংশন দিয়ে নতুন স্পেসে নিয়ে যাবা, তারপর ম্যাক্সিমাম মার্জিন হাইপারলেন বানায় তোমার কি করতে হবে, ক্লাসগুলো আলাদা করতে হবে। যেখানে যেটা হচ্ছে, এখানে যে কাজটা হচ্ছে, এখানে তোমার প্রথমে কি আছে, একটা সার্কেল ডেটা আছে আর একটা হচ্ছে
স্কোয়ার ডেটা আছে, 2 ক্লাসের ডেটা আছে, এবং লাইন কয়টা? 3টা, L1, L2, L3। তো এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কি করতে পারছে? ডেটাকে 2টা ভাগে ভাগ করতে পারছে। ঠিক আছে? মাঝে মাঝে যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে মেন সেপারেটিং হাইপার লাইন, আর পাশের দুটাকে বলা হচ্ছে প্যারালাল লাইন। আর প্যারালাল লাইনের মাঝখানে, প্যারালাল লাইন থেকে তোমার এখানে হাইপার লাইনের যে লাইন, এই ডিস্টেন্স, এই প্যারালাল লাইন আর হাইপার লাইনের লাইনের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে তোমার ফাঁকা জায়গাকে বলা হচ্ছে মার্জিন। তো এসভিএম এর মাধ্যমে এমন হাইপার লাইন খুঁজে বের করা হয় যেখানে এই মার্জিন যত সম্ভব বড় হয়। কারণ মার্জিন যত বড় হবে, নতুন ডেটা আসলে সেটাকে তত এতে করা যাবে। ঠিক আছে? তো এখানে যে একটা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করা হয়েছে ইনজুরি সিভিয়ারিটি রিস্ক ফ্যাক্টর ইয়ে করার জন্য। অ্যাপ্লিকেশন কেসটা তোমরা দেখতে পারো। তো সাপোর্ট ভেক্টর মেশিনের কিছু ইয়ে আছে আর কি, ম্যাথমেটিক্যাল কিছু কনসেপ্ট আছে। যেখানে তোমার প্রাইমাল ফর্ম, এখানে প্রাইমাল ফর্ম বলতে তোমার হচ্ছে এখানে ইয়ে করা হয়, মানে এমন একটা লাইন খুঁজে বের করা হয় যাতে দুটো ক্লাসকে সবচেয়ে ভালোভাবে আলাদা করা যায়। দেখবা যে তোমাদের বইয়ে একটা ইকুয়েশন দেওয়া আছে। তারপর ডুয়াল ফর্ম, হ্যাঁ, তোমার এসভিএম কে শুধুমাত্র সাপোর্ট ভেক্টর, মানে সাপোর্ট ভেক্টরের উপরে তুমি ইয়ে করেও ইয়ে করতে পারবে, এটা কাজ করতে পারবে আর কি। তো এটার একটা ইকুয়েশন দেওয়া আছে, সফট মার্জিন। যে সফট মার্জিন হচ্ছে তোমার বাস্তবে, মানে রিয়েলিটিতে দেখা যায় এটা সবসময় লিনিয়ারলি আলাদা করা যায় না। সফট মার্জিন কিছু তোমাকে ইরোর গ্রহণ করতে হেল্প করে আর কি। নন লিনিয়ার ক্লাসিফিকেশন, হ্যাঁ, নন লিনিয়ার ক্লাসিফিকেশন সব ডাটা যেটা বললাম তোমার কার্নেল ফাংশনের মাধ্যমে ডেটাকে একটা হাইপার হাইপার ফিচার স্পেসে নিয়ে যাওয়া হয়। কার্নেল ঠিক আছে, হ্যাঁ, কার্নেল টিকের মাধ্যমে তুমি কাজটা করতে পারবা। এটা অনেকটা পিওর ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল বিষয়, তো ট্রাই করো, দেখো এটা যদি বুঝতে পারো আর কি। তো এখন আমরা দেখি একটা এসভিএম কিভাবে কাজ করে। এসভিএম কিভাবে কাজ করে? এসবিএম এ তোমার মানে 3টা স্টেপস আছে। হ্যাঁ, 3টা স্টেপস এখানে আছে। প্রথমে তোমার রাইট ডাটা প্রিপারেশন করা হয়, সাপোর্ট ভেক্টর খোঁজা হয়, এসবিএম কে ট্রেন করা হয়, দেন তোমার আরো কিছু কাজ আছে আর কি। এখানে প্রসেসটা একটা ছবি দেওয়া আছে। প্রসেসে প্রথমে তোমার কি করতে হয়, ডেটা নিউমেরিসাইজিং করতে হয়, ডেটা নিউমেরিক্যালি কনভার্ট করতে হয়। সব ডেটা পয়েন্টকে রিয়েল নাম্বার ভেক্টরে তোমাকে দেখাতে হবে। ঠিক আছে? যদি ক্যাটাগরিক্যাল ডেটা থাকে সেগুলোকে কনভার্ট করতে হবে তোমার নাম্বারে। তো এম অফ
এম অফ এম রিপ্রেজেন্টেশন নামে একটি টেকনিকের কথা বলা আছে এখানে। ঠিক আছে, তুমি 0 1, হ্যাঁ 0 1 দিয়ে কি করে, একটাকে 0 দাও, একটাকে 1 দাও, বাকি ভেরিয়েবলকে 0 করে দিতে হয়। তো টেকনিক হচ্ছে কি, ওয়ান অফ এম রিপ্রেজেন্টেশন বলা হয় এটাকে। তারপরে তোমার একটা কাজ করতে হয়, নর্মালাইজিং, ডেটা নর্মালাইজ করতে হয়, মানে সব ডেটাকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা, সেটাকে নর্মালাইজেশন বলা হয়। ঠিক আছে, তো ডেটা সাপোর্ট ভেক্টর মেশিনে ব্যবহার করার আগে সেগুলোকে নর্মালাইজ করতে হবে। যেমন ধরো তুমি সবগুলোকে ডেসিমাল ফর্মে নিয়ে আসবা, সব ডেটা ডেসিমাল ফর্মে থাকবে। ধরো 20, 20, 60, 20,000 সবগুলোকে তুমি ডেসিমালে নিয়ে আসবা, ধরো 0, 0.2, 0.6, 0.8 এরকম আর কি। তো নর্মালাইজ করা দরকার পড়ে, ডেটা নর্মালাইজ না করলে বিভিন্ন সমস্যা হয়। ওর সুবিধা আছে, ট্রেনিং দেওয়া সুবিধা হয়। পরবর্তী যে কাজটা করতে হবে, তোমাকে এসবিএম ব্যবহার করার সময় কার্নেল ফাংশন তোমাকে ডিটারমাইন করতে হবে। সিলেক্ট দ্য কার্নেল টাইপ এন্ড কার্নেল প্যারামিটার। কার্নেল ফাংশন ঠিক করতে হবে, কার্নেল প্যারামিটার গুলো ঠিক করতে হবে। কার্নেল কার্নেল তোমার যে টাইপ বলা হয়েছে, কার্নেল টাইপ 4 ধরনের: লিনিয়ার, পলিনোমিয়াল, আরবিএফ, আর একটা হচ্ছে সিগময়েড। তো তোমার এখন যেটা একটা কার্নেল তোমাকে নিতে হবে, আর পপুলার হিসেবে আরবিএফ, রেডিয়াল বেসিস ফাংশন ব্যবহার করা হয়। আরেকটা জিনিস, যেটা কার্নেল প্যারামিটার হিসেবে তোমাকে আরেকটা জিনিস ডিটারমাইন করতে হয়, সেটা হচ্ছে পেনাল্টি প্যারামিটার, সি। এবং আরেকটা হচ্ছে ওয়াই, গামা। কার্নেল প্যারামিটার ডিসিশন বাউন্ডারির জন্য লাগে আর কি। তো তুমি প্যারামিটার মানে কোনটা ব্যবহার করবা সেটা আসলে আগে থেকে জানা যায় না, তাই তোমাকে প্যারামিটার সার্চ করতে হয়। সো তোমাকে সি এবং বি এর ভ্যালু খুঁজতে হবে। ঠিক আছে, এখানে যেটা বলা আছে আর কি, যে চুজ ফ্রম, যে কোনো একটা ইয়ে করবা আর কার্নেল টাইপ ডিটারমাইন করবা। ক্রসফোল্ড ভ্যালিডেশনের মাধ্যমে, আমরা যে দেখছিলাম চ্যাপ্টার 4-এ, কেয়ারফুল ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে তোমার ইয়ে করতে হবে আর কি। ঠিক আছে, কার্নেল টাইপ যদি ভালো মতন ঠিক করতে পারো, সিভি যদি প্যারামিটার ভালো মতন বের করতে পারো, তাহলে এসবিএম তোমার কি করতে পারবে, প্রেডিকশন ভালো করতে পারবে আর কি। দেন তোমার লাস্ট কাজ হচ্ছে কি, লাস্ট কাজ হচ্ছে ডিপ্লয় দ্য মডেল ডিপ্লয় করা। ঠিক আছে, যখন তুমি মডেল তৈরি করে ফেলতে পারবো, তখন এটাকে ডিসিশন সাপোর্ট সিস্টেম হিসেবে ব্যবহার করতে হবে। তোমার ঠিক আছে, তো মডেল তোমার কি করতে হবে, মডেলকে কম্পিটিশনাল অবজেক্ট হিসেবে তোমার কনভার্ট করার প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, দেন put the trained model into the decision support system, monitor and maintain the model. মডেলের কোফিশিয়েন্ট, হ্যাঁ কোফিশিয়েন্ট গুলো ব্যবহার করা, যে ওয়েট বায়াস যেগুলো আছে এগুলো তোমার সরাসরি ক্যালকুলেশন করা। সো মডেলের পারফরমেন্স তোমাকে কি করতে হবে, প্রায় ইভালুয়েশন করতে হবে। সো মডেল তৈরি করা, মডেল ডিপ্লয় করা, মডেল তোমার রেগুলারলি পরীক্ষা এক্সামিন করা, এবং প্রয়োজনে তোমার যে বিভিন্ন প্যারামিটার এগুলো আপডেট করা। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস, এসভিএম এর প্রসেস হচ্ছে এটা। তো এটার পয়েন্ট গুলো দেখবা বইয়ে একরকম, স্লাইডে একরকম। তো বইয়েরটা ফলো করো, অথবা এখানে যেটা ভালো লাগে সেটা ফলো করতে পারো আর কি। ঠিক আছে, 3টা স্টেপস, এসভিএম ব্যবহার করতে গেলে 3টা স্টেপস ফলো করতে হয়।
এসভিএম এর অ্যাপ্লিকেশন আছে, যে কোথায় ব্যবহার করা যায় বললাম আগে ক্লাসিফিকেশনে। আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর এসভিএম এর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স আছে যে তোমার এক্সপেরিমেন্টেশন দিয়ে শুরু করা হয় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে, কিন্তু এক্সপেরিমেন্টেশন এসভিএম এ পরে করা হয়। ওভারফিটিং এর যে প্রবলেম আছে, ওভারফিটিং এর প্রবলেম এসভিএম এ কম হয়, কিন্তু এএনএন এ তোমার বেশি হয়। কিন্তু এসভিএম এ তোমার প্রবলেম আছে কিছু আবার, যেমন এখানে যে কিছু পাস সিলেকশন করা, কার্নেল সিলেকশন করা, প্যারামিটার সিলেকশন করা অনেক হার্ড হয়, ঠিক আছে? বাট এএনএন হচ্ছে ফ্লেক্সিবল, ওভারফিটিং এর সমস্যা থাকে এএনএন এ। এসভিএম এ এএনএন এর এএনএন এসভিএম এ ওভারফিটিং এর প্রবলেম কম থাকে। ঠিক আছে, তাহলে এটা এগুলো কি? এগুলো ছিল তোমার সাপোর্ট ভেক্টর মেশিন কি, হ্যাঁ, সাপোর্ট ভেক্টর মেশিনের যে হাইপারলেন গুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে, কার্নেল ফাংশন কি, হাইপারলেন কি, কার্নেল ফাংশন কোথায় ব্যবহার করা হচ্ছে, এসভিএম এর গোল কি, কার্নেল ফাংশন কখন ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম মার্জিন হাইপারলেন কখন তুমি ব্যবহার করতেছো, ঠিক আছে? আর এখানে হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল ইয়ে দেওয়া আছে, এটা একটু হার্ড আছে, যদি সম্ভব হয় দেখতে পারো, না দেখলে সমস্যা নেই আর কি। এরপর আমরা দেখবো কে নিয়ারেস্ট নেইবার মেথড। কে নিয়ারেস্ট নেইবার মেথড, এটা তোমার ডিটারমাইনিং এর একটা অ্যালগরিদম, কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম। যেগুলোর ম্যাথামেটিক্যালি যদি আইডিয়া পেতে চাও, এই যে ইউটিউবের কিছু লিঙ্ক ইউআরএল দেওয়া আছে, এই লিঙ্ক দেওয়া আছে, এটা ট্রাই করতে পারো, এটা দেখলে তোমরা হয়তো ইয়ে করতে পারবো আর কি। তো এখানে দেখো জিনিসটা কি করা হয়, ছবিতে ডিসকাশন আছে সেটা বলি। এখানে গ্রাফ এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই আছে, এবং এখানে দেখো ডেটা আছে, কি কয় ধরনের ডেটা আছে? সার্কেল ডেটা, স্কোয়ার ডেটা এবং স্টার ডেটা। তো সার্কেলকে বলা হচ্ছে একটা ক্লাস, স্কোয়ারকে বলা হচ্ছে একটা ক্লাস। এখন স্টার, স্টার হচ্ছে নিউ ডেটা। এখন এই নিউ ডেটাটা কোন ক্লাসের মধ্যে পড়বে, সার্কেলের মধ্যে নাকি স্কোয়ারের মধ্যে পড়বে? সেজন্য তোমার হচ্ছে কি করতে হবে, তোমাকে কে এর ভ্যালু প্রথমে তোমাকে দেখতে হবে। কে এর ভ্যালু ধরো 1, কে এর ভ্যালু যদি 1 হয়, তার মানে ডেটা কয়টা থাকবে এই জায়গায়? একটা থাকবে। তাহলে স্টার কার কাছাকাছি আছে, বা স্টারের কাছাকাছি কোন ডেটাটা আছে? স্কোয়ার ডেটা আছে। স্কোয়ারকে, স্টারকে তুমি কোন ক্লাসে ফেলাবা? স্টারকে তুমি অ্যাসাইন করবা হচ্ছে স্কোয়ার ক্লাসে। এখন ধরো কে এর ভ্যালু তুমি 3 ধরলা, তো তিনটা ডেটা তুমি এখন দেখো এখানে কোনটা ডেটা বেশি আছে, সার্কেল নাকি স্কোয়ারটা বেশি আছে? সার্কেল বেশি। সো যেটার ভ্যালু বেশি থাকবে তোমার নিউ ডেটাকে সেই ইয়েতে তোমাকে অ্যাসাইন করে দিতে হবে। কে ফাইভ যদি ধরো তাহলে এখন ডেটা কয়টা? 5টা ডেটা আছে, 2টা সার্কেল, 3টা স্কোয়ার। তাহলে তোমার স্টারকে অ্যাসাইন করবে এখন কোনটাতে? যেটার ভ্যালু বেশি থাকবে সেটাতে তুমি অ্যাসাইন করবা, যেটা তোমার মেজরিটি সেটাতে তোমাকে অ্যাসাইন করতে হবে। তো কেনেস্ট নেবার এভাবে কাজ করে আর কি। নতুন ডেটাকে ক্লাসিফাই করতে হয়, প্রেডিক্ট করতে হয় কিভাবে? যখন নতুন ডেটার কাছাকাছি কে সংখ্যক ডেটা পয়েন্ট যেটা বেশি থাকবে সেটা তোমাকে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তাহলে নতুন ডেটার কাছে কে সংখ্যক ডেটা পয়েন্ট দেখে আর কি। তারপরে দেখে হচ্ছে কে সংখ্যক ডেটার মধ্যে সব
কোন শ্রেণীর ডেটা বেশি আছে, কোন ক্লাসের ডেটা বেশি আছে, নতুন ডেটাকে সেই ক্লাসে ফেলা হয়। তো এটা হচ্ছে তোমার তোমার অ্যালগোরিদম, কে নিয়ারেস্ট নিয়ারিং অ্যালগোরিদম। এটা হচ্ছে তোমার ডেটা মাইনিং এর একটা অ্যালগোরিদম। কেএনএন হচ্ছে ঠিক আছে। তো কেএনএন এভাবে কাজ করে আর কি। তো নাম্বার অফ নেইবার তোমাকে এখানে ডিটারমাইন করতে হবে। আর এখানে তোমার হচ্ছে সিমিলারিটি মেজার্স বের করতে হয়। হ্যাঁ, সিমিলারিটি মেজার্স ব্যবহার করতে হয় তোমার। মানে তোমার হচ্ছে কেয়ার মান ডিটারমাইন করা আর কি। কেয়ার মান ডিটারমাইন করার জন্য তোমাকে ডিস্টেন্স ম্যাট্রিক্স ব্যবহার করতে হবে। কেয়ার ভ্যালু বের করার সিমিলারিটি মেজার্স বলতে কি বোঝানো হচ্ছে? নতুন ডেটা আর পুরাতন ডেটার কতটা কাছাকাছি বা কতটা দূরে সেটা মেজার করা হয় সিমিলারিটি ম্যাট্রিক্স এর মাধ্যমে। ঠিক আছে। নতুন ডেটা আসলে তোমার কি করতে হবে? নতুন ডেটার সাথে অন্য ডেটার কতটুকু ডিস্টেন্স আছে সেটা মেজার করতে হবে। ডিস্টেন্স মেজার করার টেকনিক হচ্ছে এগুলো আর কি। ইউক্লিডিয়ান ইউক্লিডিয়ান ডিস্টেন্স, তারপরে ম্যানহাটান ডিস্টেন্স, আর একটা হচ্ছে মিন কভিস্কি ডিস্টেন্স। ঠিক আছে। ইউক্লিডিয়ান ইউ ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা হচ্ছে সোজা লাইনের ডিস্টেন্স। আর ম্যানহাটান হচ্ছে অনেকটা তোমার রাস্তা ধরে হাঁটার মতো, গ্রিড সিস্টেমের মতো। আর মিনকভিস্কি এটা হচ্ছে দুইটাকে কভার করে এরকম একটা ফর্মুলা। এগুলো হচ্ছে নিউমেরিক ডেটার জন্য ব্যবহার করা হয়। নন নিউমেরিক বা নমিনাল ডেটার জন্য তুমি কি ব্যবহার করবা? এটার জন্য তোমার হচ্ছে সিম্পল ম্যাচিং টেকনিক আছে। আরেকটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স বা ওভারল্যাপ ম্যাট্রিক্স আছে আর কি। কেএনএন এর হচ্ছে যে ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হচ্ছে তোমার কি কে এর ভ্যালু। কে এর ভ্যালু ডিটারমাইন করা। কে এর ভ্যালু 1 হবে নাকি 2 হবে নাকি 10 হবে নাকি 20 হবে সেটা তোমাকে ডিটারমাইন করতে হবে আর কি। তো 1 নিলে এক ধরনের সুবিধা অসুবিধা, কে এর ভ্যালু তুমি 10 20 নিলে আরেক ধরনের সুবিধা অসুবিধা। বেস ভ্যালু ডিপেন্ড করে তোমার ডেটার উপরে। আবার এখানে তোমার ক্রস ভ্যালিডেশনের মাধ্যমেও ইয়া করা যায়। আমরা যেটা যেহেতু ডেটা মাইনিং এ পড়ছি ক্রস ভ্যালিডেশন। হ্যাঁ, ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে তোমার ইয়ে করা হয়, কে ভ্যালু ডিটারমাইন করা হয়। ক্রস ভ্যালিডেশনে আমরা কি বলছিলাম যে ডেটাকে সমান ভাগে ভাগ করা হয়। যেমন ধরো ডেটাকে 5 ভাগে ভাগ করা হলো।
তো কি করা হবে তখন? একবারে একটা ফলকে টেস্ট রাখা হবে আর বাকি 4টাকে ট্রেনিং ডাটা রাখা হবে। দেন তুমি কে এর ভ্যালুর জন্য কি করবা? প্রত্যেকটা মডেলকে ট্রেন করবা, তারপরে সেটাকে টেস্ট ডেটাতে এসে সেটাকে প্রেডিকশন করবা, কতটুকু প্রেডিকশন করতে পারতেছে। প্রত্যেকটা ফোল্ড একবার করে টেস্ট করা হয়, প্রত্যেকটা ফোল্ড একবার করে টেস্ট ডেটা হবে, বাকিগুলা ট্রেনিং ডেটা হবে। এদের প্রত্যেকটার কে ভ্যালু বের করার পর সেগুলো ইরোটা বের করা হয়, যেটাতে ইরো সবচেয়ে কম হবে সেটা তোমার অপটিমাল কে হিসেবে ধরা হবে আর কি। আর এটা হচ্ছে তোমার এই ট্রেনিং প্রসেসটা, ট্রেনিং ডাটা দিয়ে শুরু হয়, ট্রেনিং ডাটা দিয়ে শুরু করা হয়। দেন তোমার কি করা হয়? প্যারামিটার সিলেকশন করা হয়, কে এর ভ্যালু ডিটারমাইন করা হয়, ঠিক আছে। তারপরে ডিস্টেন্স ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এখানে ব্যবহার করা হয়, যে বিভিন্ন ডিস্টেন্স ম্যাট্রিক্স যেটা আছে অপটিমাল ভ্যালু করা হয়। সো অপটিমাল কে এবং ডিস্টেন্স ম্যাট্রিক্স তোমাকে ঠিক করতে হবে আর কি। দেন নিউ কেস আসলে সেটাকে তোমার প্রেডিকশন করতে হবে। তুমি ট্রেন করালা, প্যারামিটার ঠিক করলা, নতুন ডেটা আসার পর সেটাকে কোন ডেটার মধ্যে যাবে সেটাকে তুমি যে কে এবং ডিস্টেন্স ম্যাট্রিক্স ব্যবহার করে ক্লাসিফাই করবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কেএনএন এর প্রসেস। যে ইমেজ রেকগনিশন ক্যাটাগরাইজেশনে কেএনএন কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটার একটা ডিসকাশন দেয়া আছে। আর এরপরের টপিক হচ্ছে তোমার নেইভ বেস মেথড, আর একটা মেশিন লার্নিং। এটাকে প্রবাবিলিটি বেসড ক্লাসিফিকেশন মেথড বলা হয়। নেইভ নেইভ নাইভ, এটা হচ্ছে নাইভ। নাইভের মানে হচ্ছে এখানে এটাকে সিম্পল সিম্পল নাইভ মানে হচ্ছে সিম্পল, এবং এটা মানে হচ্ছে ইনপুট ভেরিয়েবল যেটা থাকবে এই ইনপুট ভেরিয়েবল গুলোর মধ্যে ইন্ডিপেন্ডেন্স থাকবে, একটা আর একটা থেকে স্বাধীন থাকবে। আর এখানে তোমার ডেটাকে ইনপুট ভেরিয়েবল মানে আউটপুট ভেরিয়েবল সবসময় নমিনাল হবে, ইয়েস নো, স্প্যাম নট স্প্যাম, ইমেল। ইনপুট ভেরিয়েবল নিউমেরিকও হতে পারে, নন নমিনালও হতে পারে। ইমেল ক্লাসিফিকেশন যেটা ইমেলের যে স্প্যাম ইমেল ক্লাসিফিকেশনের করার ক্ষেত্রে ধরো মেশিন লার্নিং ব্যবহার করতে চাচ্ছ, সেক্ষেত্রে এটা তুমি ব্যবহার করতে পারবা। সো প্রবাবিলিটি দিয়ে প্রেডিকশন করা হয়। আর এখানে হচ্ছে যে বেস থিওরাম, হ্যাঁ বেস বেস থিওরাম তোমাদের স্ট্যাটিস্টিক্সে পড়ছো, যে আর্লিয়ার ইভেন্টের সম্ভাবনা কি হবে, যেটা আমরা কিভাবে আগের ঘটনার সম্ভাবনা আমরা কি দিয়ে বের করতে পারবো, পরে কি ঘটনা ঘটবে সেটার প্রবাবিলিটি দিয়ে। সো আর্লিয়ার ইভেন্টের প্রবাবিলিটি কি হবে সেটা আমরা কিভাবে জানবো? যদি আমরা লেটার ইভেন্টের ইনফরমেশন জানি। এটা হচ্ছে বেস থিওরাম আর কি। আর বেস থিওরামে তোমার যে ইকুয়েশনটা ব্যবহার করা হয়, বেস থিওরামের ইকুয়েশন প্রবাবিলিটি অফ ওয়াই, মানে তার মানে হচ্ছে এক্স যদি জানা থাকে তাহলে ওয়াই এর সম্ভাবনা কতটুকু, যে লেটার ইভেন্টের সম্ভাবনা যদি এক্স ইভেন্ট যদি জানা থাকে, পরের ইভেন্ট যদি জানা থাকে আগের ইভেন্টের প্রবাবিলিটির সম্ভাবনা কতটুকু, সেটা হচ্ছে ইকুয়েশন দিয়ে তোমার বের করা হয়। আর এক্স
স্ল্যাশ ওয়াই এটাকে বলা হচ্ছে ওয়াই হলে এক্স হওয়ার সম্ভাবনা কতটুকু। পি ওয়াই হচ্ছে উম, আগের ঘটনা হওয়ার সম্ভাবনা কতটুকু, আর এক্স হচ্ছে পরের ঘটনা হওয়ার কতটুকু। যেমন ধরো তুমি বললা এক্স মানে হচ্ছে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, না ওয়াই মানে হচ্ছে শনিবার বৃষ্টি হবে, আর এক্স মানে হচ্ছে রবিবার বৃষ্টি হবে। এখন পি ওয়াই বললাম 0.4, তার মানে কি শনিবার বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 40%। আরেকটা যেটা ধরো বইয়ে দেওয়া আছে এরকম দেখবা যে শনিবার যদি বৃষ্টি হয়, শনিবার বৃষ্টি হলে রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, আবার শনিবার যদি বৃষ্টি না হলে রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। তো এরকম ডেটা যদি থাকে তুমি কি করতে পারবা, এই প্রবাবিলিটি বের করতে পারবা যে রবিবার বৃষ্টি হয়েছে জানলে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু। রবিবার বৃষ্টি হয়েছে জানলে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানলে আগের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু, এটার প্রবাবিলিটি বের করতে হবে। এটা হচ্ছে তোমার বেস থিওরামটা তোমার হচ্ছে, আর নেপ বেস হচ্ছে বেস থিওরামের একটা সিম্পল ভার্সন। আর এই ধরো নেপ বেজের কি করা হয়, ইনপুট ভেরিয়েবল গুলো একটা আর একটার উপরে কি থাকে না, ডিপেন্ডেন্ট থাকে না। তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখানো হবে এখন, আমি 1 মিনিট পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ডেটা, দেখতে পাচ্ছ ডেটা, এক্সেল এর ডেটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এই ডেটা থেকে আমরা একটা
আজকে একটা প্র্যাকটিক্যাল শিখবো। প্র্যাকটিক্যালটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কিভাবে বানাইতে হয়। এবং যেটা দেখবো হচ্ছে আমরা পিভট টেবিল এবং পিভট চার্টের মাধ্যমে ড্যাশবোর্ড তৈরি করা, এবং আরেকটা জিনিস দেখবো স্লাইসার ব্যবহার করে ড্যাশবোর্ড তৈরি করা। তোমরা হয়তো অনেকে এটা পারো বা আগে হয়তো ট্রাই করছো, বা যারা পারো না, যারা দেখো না, তাদের জন্য ভালো হবে, নতুন কিছু শিখবা। যারা পারো তারা তো ভালোই। এখন আমরা এটা কিভাবে করব, তোমরা স্টেপস গুলো লিখে রাখো। তোমাদের এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তো যে কোনো ডাটা থেকে চার্ট, পিভট টেবিল চার্ট তৈরি করতে চাইলে তোমাকে যে কোনো একটা সেলে ক্লিক করতে হবে। তারপর ইনসার্টে যাবা, ইনসার্টে যাওয়ার পরে পিভট টেবিলে ক্লিক করবা। পিভট টেবিলে ক্লিক করার পরে টেবিলটা অটোমেটিক্যালি পুরো টেবিলটা অটোমেটিক্যালি এক্সেল চয়েস করে নেবে আর কি, রেঞ্জটা নিজে নিজে ঠিক করে নেবে। আর এখন পিভট টেবিলটা তুমি কোথায় দেখাতে চাও, নতুন শিটে না পুরাতন শিটে? আমরা নতুন শিটে দেখাবো। তো নতুন শিটটা সবগুলো অটো ডিফল্ট আকারে থাকবে, জাস্ট প্রেস করলে তোমার এরকম একটা ইয়ে তৈরি হবে। তো আমরা এখন এখান থেকে আমরা একটা চার্ট এবং টেবিল তৈরি করব। মেইনলি চার্ট তৈরি করব, কারণ ড্যাশবোর্ডের মধ্যে চার্ট গুলো নিয়ে যেতে হবে। আমরা প্রথমে কি করব, আমাদের একটা ধরো চার্ট আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখি। এই শীটের নাম দিতে হবে, শীটের নাম দিব, এবং চার্টটা হবে সেলস বাই সেলস পার্সন। ঠিক আছে। এখন কি করব, আমরা আমাদের কোথায় কি দেখাতে চাই সেটা আমাদের এই যে বক্স দেখতে পাচ্ছ, বক্স গুলোতে আমাদের ইনসার্ট করে দিতে হবে, ট্র্যাক করে দিতে হবে। যেমন ধরো আমি রেভিনিউ এটা ভ্যালু দেখাবো, এই জন্য আমরা রেভিনিউ নেব প্রথমে। রেভিনিউ এখানে ধরে নিয়ে এসে ভ্যালুতে আমরা ছেড়ে দেবো আর কি। এবং রোতে আমরা কি দেখাতে চাই, রোতে আমরা দেখাবো হচ্ছে সেলস পিপলদের রেভিনিউ, কোন সেলস পার্সন কতটুকু রেভিনিউ করছে। রোতে আমরা যেটা দেখাবো যে এটা হচ্ছে প্রত্যেকটা সেলস পার্সন কতটুকু রেভিনিউ করছে, জেনারেট করছে। এই ডেটা থেকে আমরা এটা বের করলাম আর কি। এখানে সেলস পিপলদের নাম দেওয়া আছে, ঠিক আছে। যে সেলস পিপলের নাম দেওয়া আছে, এখানে সেলস পার্সনের নাম দেওয়া আছে। এক একটা সেলস পার্সন কতগুলা সেলস করছে সেটা ডেটা আমরা বের করলাম। এখন এখানে আমাদের একটা কাজ করব, এটাকে আমরা সর্টিং করব। যে কোনো একটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবা। তারপরে সর্টে গিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট সিলেক্ট করবো। তো এটা সর্টিং হয়ে যাবে, লার্জেস্ট টু ইয়ে হবে। এখন এখান থেকে তুমি চার্ট তৈরি করবা কিভাবে, তো এটাতে ক্লিক করবা যে কোনো একটা সেলে, তারপরে পিভট টেবিল অ্যানালাইজ রিবনে ক্লিক করবা। তারপরে এখান থেকে পিভট চার্টে ক্লিক, কোনটা পিভট চার্ট কিভাবে আনবো বুঝতে পারছো? পিভট চার্ট কিভাবে আনবো বোঝা গেছে? জি স্যার। পিভট চার্টের এখানে ক্লিক করব। এখন আমি কি ধরনের চার্ট নেবো সেটা আমার ডিসিশন। তো আমি যেহেতু ড্যাশবোর্ডের যেভাবে দেখাতে চাচ্ছি ওই অনুযায়ী আমি হচ্ছে এখানে সিলেক্ট করবো হচ্ছে বার চার্ট। বার চার্টে গিয়ে এই বার চার্টটা আমি নিবো আর কি। ওকে দিলাম, চার্ট তৈরি হয়ে গেছে। এই এতটুকু কাজই হচ্ছে এখানে তোমাদের, মানে এই কাজটা বারবার করে জাস্ট এখানে বক্সের ডেটা গুলো চেঞ্জ করে একটা চার্ট তৈরি করে আমাদের ওই
এক্সেল শিটে কপি পেস্ট করতে হবে। তো এখানে এই যে ফিল্ড গুলো আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, হাইড, এই ফিল্ড গুলো বাদ দিয়ে দেবো, হাইড করে দেবো, রাইট বাটনে ক্লিক করে হাইড অল বাটন। তারপরে নিচের এই ডেটাটা আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, বাদ দিয়ে দিলাম। এখানে লাইন গুলো বাদ দিব, লাইনে ক্লিক করে বাদ দিয়ে দিলাম, এই লিজেনটা বাদ দিয়ে দেবো, ডিলিট করে দিলাম। এখন হেডিং এর নাম দিব, হেডিং এর নাম দিব কি সেলস বাই পারসন। এখানে ডেটাটা দেখাচ্ছে স্মলেস্ট থেকে লার্জেস্ট। হ্যাঁ, এই প্রবলেমটা আমাদের ঠিক করতে হবে। আমি কিভাবে প্রবলেমটা সলভ করব, যে কোনো একটা টেক্সট বামে যে ওয়াই অ্যাক্সিস যে ডেটাটা থাকবে ওটাতে একটাতে রাইট বাটনে ক্লিক করবা, রাইট বাটনে ক্লিক করলে আসবে ফরম্যাট এক্সিস। ফরম্যাট এক্সিস ক্লিক করার পর লাস্টের দিকে আসবা, থাকবে ক্যাটাগরিজ ইন রিভার্স অর্ডার। রিভার্স অর্ডারে দেখাবে, যে কোনো একটা টেক্সটের উপরে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট এক্সিস ক্লিক করলে এই অপশনটা আসবে। যে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। ঠিক আছে, তো এই ডাটার মতন আমাকে এখন দেখাচ্ছে আর কি। সেখানে আর একটা কাজ করবো, এখানে ডেটা লেভেল দেখাবো, এই ডান পাশে ডাটা দেখাবে। এর জন্য তোমার কি করতে হবে, যে কোনো একটা বারে ক্লিক করবা, ক্লিক করে অ্যাড ডাটা লেভেল, অ্যাড ডাটা লেভেল। আচ্ছা, না, যে কোনো একটাতে না, যে কোনো পুরো চার্টে সিলেক্ট করতে হবে, পুরোটা, এখানে পুরোটা সিলেক্ট করে ওই আসে না তো। আচ্ছা, একটা বারে সিলেক্ট করলে যাতে সবগুলো সিলেক্ট হয় এরকম ভাবে ক্লিক করতে হবে। অ্যাড ডাটা বাটনে ক্লিক করবা, অ্যাড ডাটা লেভেলে ক্লিক করে অ্যাড ডাটা লেভেল, সবগুলোকে ডাটা লেভেল অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে যে দশমিক দেখাচ্ছে, দশমিকটা বাদ দিয়ে দিতে চাই, দশমিকের পরের অংশটা। রাইট বাটনে ক্লিক করবা, এখানে নাম্বার ফরম্যাটে যাবা, ডেসিমাল পয়েন্ট এটা সময় দিবা, ওকে দেওয়া দিলে না এটা দেখাবে না আর কি। আরেকটা এডিট করতে চাচ্ছি, এডিট হচ্ছে তোমার ডেটা লেভেলের ইয়েটা বাড়াবো আর কি, উইডথটা বাড়াবো। তো এটাতে যে কোনো একটাতে এরকম ক্লিক করলে দেখবো যে উইথ উইথ নামে একটা আসবে, এরকম একটা সাইন, এই সাইন সিরিজ অপশন, এই অপশনটা খুঁজে বের করতে হবে। এটা কমাই দিলে উইথটা বেশি হয়ে গেছে। কিন্তু এখানে আমরা যে সেলস বাই সেলস পারসন এটা তৈরি করলাম, সেলস বাই রিপ্রেজেন্টেটিভ যে এরকম তৈরি করলাম আর কি। এটা কালার চেঞ্জ করে দিতে পারো, এটা এতে সিলেক্ট করলে যাতে সবগুলো সিলেক্ট হয় এরকম ভাবে সিলেক্ট করতে হবে। দেন তোমার ডিজাইনে গিয়ে চেঞ্জ কালার টাইপে গিয়ে মানে ধর একটা কালার দিয়ে দিলাম। এখানে একটা চার্ট তৈরি করা হয়ে গেছে, এখন আরেকটা চার্ট তৈরি করতে হবে, সিম্পল কাজ। এটা তুমি ইজিলি করার জন্য ওই শিটটাকে কপি করবা, রাইট বাটনে ক্লিক করবা, মুভ কপি করে এই যে মুভ টি ইন্ডে ক্লিক করবা, ক্রিয়েট কপিতে, ক্রিয়েট কপিতে সিলেক্ট করবা, তো ওকে দিলে আরেকটা শিট তৈরি হয়ে যাবে। এই শিটের নাম দিবা হচ্ছে সেলস বাই রিজিয়ন।
ঠিক আছে, তো এরপরে তোমার এখানে আমাদের তো সেলস পিপলের ডেটা আছে, এখানে আমাদের রিজন ডেটা দিতে হবে। রিজন ডেটার জন্য আমরা কি করব, রিজনে গেলে আমরা আমরা হচ্ছে ইয়া করবো এই পাশে টেবিল ফিল্ড উইন্ডোটা দেখাচ্ছে না, এটা যদি না পাও পিভট চার্ট অ্যানালাইজে যাবা, এখানে যে ফিল্ড ফিল্ড যে ইয়াটা সেটা ক্লিক করবো, তাহলে আবার শো করবে। আর ফিল্ড লিস্ট, এখন আমাদের এই সেলস পারসন রো ডাটাটা বাদ দিয়ে দিতে হবে। রাইট বাটনে ক্লিক করে সাইন যে আছে অ্যারো সাইন, এটাতে ক্লিক করলে তুমি অ্যাড রিমুভ অনেক কিছু করতে পারবে। এই জায়গায় আমাদের ডেটা দিতে হবে, রিজিওনের ডেটা দেবো, এবং এটাকে আমরা চার টাইপটা চেঞ্জ করতে চাচ্ছি। চার টাইপ আমরা চেঞ্জ করার জন্য ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর চেঞ্জ চার টাইপে ক্লিক করব। এটা আমরা দিতে চাচ্ছি কলাম চার্ট। এটাতে ওই যে একটা প্রবলেম মনে থেকে গেছে, ওই জায়গাটা আর কি রিভার্স অর্ডারে দেখাচ্ছে না যেটার মতন করে। তো তোমার কি করতে হবে, ফরম্যাট অ্যাক্সেসে যাবা, যে ও না ঠিকই তো আছে, দেখা যায় ও না ঠিকই আছে, রিভার্স অর্ডারে দেখাচ্ছে আর কি, যেমন আছে আমার দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না তো ওরকম। টেক্সটের উপর ক্লিক করে ফরম্যাট অ্যাক্সেসে গিয়ে রিভার্স অর্ডারে দেখানোর কথা, এখানে ফরম্যাটে গিয়ে হাইস্ট টু লাস্ট শর্টিং গিয়ে এই যে এবার মনে হয় ঠিক আছে। ঠিক আছে, একটা ডেটাতে প্রবলেম থাকলে শর্টিংটা আবার ঠিক করে নিবো আর কি। তো একটা তৈরি করা হয়ে গেছে, এরপরে আমরা আরেকটা চার্ট তৈরি করবো। এটার জন্য আমরা একই কাজ করব, মুভ কপিতে ক্লিক করে ওটা কপি করব, মুভ গেট কপি, মুভ টু দ্য এন্ড, ওকে দিব। দেন এটার নাম দিব টপ 5 কাস্টমার। কোন কাস্টমার সবচেয়ে বেশি কিনছে আর কি, সেটা আমরা চেঞ্জ করে দেব। সেখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, আমাদের ড্র্যাগিং চেঞ্জ করতে হবে। এখানে আমাদের ফিল্ড লিস্ট আবার দেখতে হবে, ফিল্ড লিস্টের জন্য টেবিল অ্যানালাইসে যাব, ফিল্ড লিস্ট আবার ক্লিক করব। এখানে আমাদের রিজিয়ন ডেটা থাকবে না, এখানে আমাদের কার ডেটা লাগবে, কাস্টমার নেম নেম ডেটা লাগবে, বাদ দিয়ে দিলাম। এরপর আমরা ড্র্যাগ করবো কোনটা, কাস্টমার নেম। কোথায় ড্র্যাগ করবো এটা বলো তো, কোন জায়গায় ড্র্যাগ করবো? কাস্টমার এই যে রো যে এক্সেস আমরা যে ডেটা দিচ্ছিলাম ওই জায়গায় আমরা রো বক্সে এটা অ্যাড করে দেবো। এখন আমাদের কিছু মানে টপ 5 কাস্টমার খুঁজে বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। টেবিলের রো লেভেলের পাশে দেখবে একটা অ্যারো সাইন আছে, অ্যারো সাইনে ক্লিক করবা, অ্যারো সাইনে ক্লিক করার পরে ভ্যালু ফিল্টারে যাবা। আমরা টপ 5 চাচ্ছি না, সেজন্য আমাদের টপ 5-এ যাইতে হবে, টপ ইয়াতে যাইতে হবে। আমাদের 10 আছে, আমরা এখানে 5 লিখে দেবো আর কি। টপ টপ 5 কাস্টমার এখানে আমাদের দেখাচ্ছে। এটা চার টাইপটা চেঞ্জ করব, ঠিক আছে, এটা আসলে তোমার ডিসিশন, চেঞ্জ করবো কি করবো না। এটাতে আমরা বার চার্ট ব্যবহার করব, এটা ব্যবহার করব। এটা মনে হয় যে ফরম্যাট এবং সর্টিংটা আবার লার্জেস্ট টু স্মলেস্ট করে দেবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা চার্ট,
আর দুটো চার্ট আছে, দুটো চার্ট। সেলস বাই রিজন আমরা আবার কপি পেস্ট করবো। মুভড ইন, ক্রিয়েট আ কপি। ওকে, এটার নাম দিব আমরা মানে রেভিনিউর একটা ইয়ে দেখবো, গ্রুপিং দেখবো আমরা। নাম দিব হচ্ছে ডিলস কাউন্ট, ডিলস কাউন্ট বাই রেভিনিউ। ডিসকাউন্ট রেভিনিউ, এরপরে আমাদের এখানে ফিল্ড চেঞ্জ করতে হবে। অ্যানালাইজে যাব, ফিল্ড লিস্টে যাব, দেন আমাদের রিজনের ডাটাটা বাদ দিয়ে দেবো। আমরা হচ্ছে চাচ্ছি রেভিনিউ এর একটা রেঞ্জ দেখবো, তার জন্য আমাদের রোতেও আমরা রেভিনিউ ডেটা নিয়ে যাব। এখানে খুবই খারাপ অবস্থা, হিজিবিজি অবস্থা। এটাকে আমরা একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। রেঞ্জ ডেটা দেখবো আর কি। সেজন্য কি করব আমরা, স্টার্টে ক্লিক করব, তারপরে কিবোর্ড জায়গাতে টেবিলে ক্লিক করবো আর কি। যে কোনো একটা সেলে টেবিলে ক্লিক করার পরে কিবোর্ডটা চার্ট অ্যানালাইজে যাব, তারপরে জানা গেল। আচ্ছা, না, একটা সেলে, যে প্রথম সেলে ক্লিক করলাম, হ্যাঁ প্রথম সেলে ক্লিক করার পরে কিবোর্ড চার্ট অ্যানালাইজে যাবো। এরপর হচ্ছে গ্রুপ সিলেকশন, তুমি একটা ডেটা গ্রুপ করতে চাচ্ছ, গ্রুপিং করতে চাচ্ছ, 0 থেকে শুরু হবে আর 5,000, 5,000 পর্যন্ত তুমি গ্রুপ করবে আর কি। ডিভাইড মানে রেঞ্জ কত থাকবে, 1,000 রেঞ্জ থাকবে, যেরকম তোমার। এখন তুমি এই জিনিসটাকে 0 থেকে 1,000 রেভিনিউ আছে কয়টা, এটা দেখতে চাচ্ছ, কাউন্ট দেখতে চাচ্ছ। এর সামের এখানে ভ্যালু ফিল্ড সেটিং এ ক্লিক করবা, তারপর কাউন্ট দেখবা। ঠিক আছে, তাহলে তোমার এই যে কোন রেঞ্জের রেভিনিউ কতগুলো আছে সেটা তোমাকে দেখাবে আর কি। এখানে ডলার সাইন চলে আসতে পারে, ডলার সাইনটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, ওই যে ইয়াতে গিয়ে নাম্বার ফরম্যাটে গিয়ে জেনারেল ডাটা দিয়ে দেবো, তাহলে ইয়ে হয়ে যাবে। লাস্ট একটা চার্ট বাকি আছে, এটা হচ্ছে আমরা তৈরি করব। মুভ ক্রিয়েট, মুভ টু দ্য এন্ড, ক্রিয়েট কপি। ওকে, এবং এটার নাম দিব হচ্ছে সেলস ট্রেন্ড, সেলস ট্রেন্ড। সেলস ট্রেন্ডে আমাদের যেটা দেখাবো হচ্ছে আমরা টাইম রিলেটেড ডেটা দেখাবো, সেজন্য আমরা রেভিনিউ ডেটা বাদ দিয়ে দেবো। রেভিনিউটা দেখাবো কিন্তু টাইম অনুযায়ী দেখাবো, এটা ফিল্ড বাদ দিয়ে দিলাম। দেন আমরা অর্ডার ডেট অনুযায়ী আমরা রেভিনিউ দেখাবো। এখানে সাম রেভিনিউ জায়গায়, কাউন্টের জায়গায় সাম রেভিনিউ আমাদের আবার সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা এখন চার্ট টাইপটা চেঞ্জ করবো, তাতে ক্লিক করে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার চার্ট টাইপ আমরা গিয়ে লাইন চার্ট, তারপর গুগল লাইন চার্ট সিলেক্ট করে ওকে দিয়ে দেবো, তাহলে আমাদের লাইন চার্ট তৈরি হয়ে যাবে। তো আমরা ডেটা গুলো রাখতে চাচ্ছি না, সেটা আমরা ডিলিট করে দিলাম, আমরা এটাকে একটু বড় করে দিলাম। তো এই তো মোটামুটি চার্ট তৈরি হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে,
এখন তোমাকে নতুন একটা শীট তৈরি করতে হবে, সেটার নাম দেওয়া হচ্ছে কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এটাকে সবার শুরুতে ধরে নিয়ে আসবে, ধরে সামনে নিয়ে আসবো আর কি, ড্র্যাগ করে সামনে নিয়ে আসতে হবে। তো এটার আমরা ইয়ে করে দেবো, পুরাটাকে একটা কালার করে দেবো। এটা আমরা পুরোটা সিলেক্ট করলাম, হোমে গেলাম, ফিল কালার ক্লিক করে আমরা একটা একটা ইয়ে করে দেবো আর কি। আর এখানে একটা নাম দিব, সেলস ড্যাশবোর্ড। এটাকে একটু বড় করে দেন, বড় করে দেয় ফোনটা। ঠিক আছে, এখন জাস্ট তোমার ডেটা গুলো খালি কপি পেস্ট করবে, চার্ট গুলো কপি পেস্ট করবে, কপি করলা ড্যাশবোর্ডে পেস্ট করবা। সেলস বাই রিজনটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। টপ 5 কাস্টমার, কালার টালার চেঞ্জ করে দিতে পারো, আবার একটু চেঞ্জ করে দেন। ড্যাশবোর্ডে এটা সিলেক্ট করে যেখানে পেস্ট, তো যেখানে পেস্ট করলাম। এরপরে এরপরে কি আছে, টপ 5 কাস্টমার নিলাম, সেলস এটা নিলাম, ইনভয়েস কতগুলো আছে তারপরে এটা আমরা ড্যাশবোর্ডের এখানে পেস্ট করলাম। এরপর আমাদের লাস্ট একটা আছে, সেটা কি সেলস টেন, এটা আমরা কপি করে এখানে নিয়ে যাব। একটা ডেটা তুমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতে পারতেছো। এখন আমরা হচ্ছে এটাকে আরো ডিভাইডেশন, আরো ডিল ডাউন এগুলো করতে চাই, তাই জন্য আমাদের একটা চার্টে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর পিভট চার্ট অ্যানালাইসিস যাবা, যে স্লাইসারের কথা যেটা বললাম, স্লাইসার ইনসার্ট, স্লাইসার ইনসার্ট করার জন্য পিভট চার্ট অ্যানালাইসিস যাবা, ইনসার্ট স্লাইসারে ক্লিক করবা। আমরা এখানে দুটো স্লাইসার রাখবো, একটা হচ্ছে সেলস পার্সন, একটা হচ্ছে রিজন। এটা হচ্ছে আমাদের স্লাইসার, আমাদের স্লাইসার। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটা কাজ করতে হবে, স্লাইসার ইয়ে করার পর রাইট বাটনে ক্লিক করে স্লাইসার, যে কোনো একটা স্লাইসার রাইট পিভট কানেকশনে ক্লিক করে সবগুলো চার্ট এখানে এটার সাথে কানেক্ট করে দিতে হবে। এটাতে রাইট বাটনে ক্লিক করে রিপোর্ট কানেকশনে সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে দিলে রিপোর্ট কানেকশন হয়ে যাবে। এখন তুমি রিজন ওয়াইজ ইয়া দেখতে পারবো আর কি, নর্থে কত, এই মানুষটার ইয়া কত, সেলস পার্সনের ইয়া কত, এ কত ইয়া করছে, এ ডেটা ডিল ডাউন, ডেটা ইয়ে করা, কি অবস্থা। এখন সবগুলো বাদ দিয়ে দিতে চাইলে এখানে যে ইয়েটা বাদ দিয়ে দিল, তাহলে আগে ডেটা চলে আসবে আর কি। তোমার ডেটা যদি চেঞ্জ হয় এখানে, এটাও তোমার কি হয়ে যাবে, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো এভাবে একটা এক্সেলের ছোটখাটো ড্যাশবোর্ড তৈরি করা যায় আর কি। তো এখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন আছে, পারবা করতে?
জি স্যার। পাঁচজন। আচ্ছা, এখন এটা তো করবো না, তোমাদের অন্য একটা ডেটা দেওয়া হবে। অন্য ডেটার উপরে তোমাদের বানাইতে হবে। এখন কি বানাবা সেটা দেখায় দেই। এটা ড্রাইভে আপলোড করা হয় নাই, ড্রাইভে আপলোড করে দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের ডেটা ফাইল থাকবে। ফাইলের নাম ডিবি টাস্ক নাম্বার প্লাস ডিবি লেখা থাকবে ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ড কি বানাবা, এই যে এই ড্যাশবোর্ড তোমাদের বানাতে হবে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তুমি চাইলে তোমার মতন এই যে এখানে নতুন ড্যাশবোর্ড অ্যাড করা হয়েছে, ড্যাশবোর্ড, এটাও তোমরা চাইলে আর নতুন স্লাইসার অ্যাড করতে পারো, আরো কয়েকটা চার্ট অ্যাড করতে পারো তোমরা। মানে মাথা খাটায় যদি আরো কিছু চার্ট অ্যাড করতে পারো ওটা এত মিনিমাম এগুলো তোমাকে অ্যাড করতে হবে আর কি। শেয়ার বুঝতে পারছো? জি স্যার। ওইটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ওটা ড্রাইভে আপলোড করে দেওয়া হবে। আর এটা অ্যাসাইনমেন্ট তোমাদের 2 উইকস টাইম থাকবে। তোমাদের তো সামনে তো বিশাল ছুটি, 1 মাস ছুটি তোমাদের। তোমরা তো ব্যাপক ইয়াতে থাকবা, ছুটির ব্যস্ততায় থাকবা। তোমাদের তো ওই সময় ক্লাস টাস, ছুটির সময় তো আর ক্লাস টাস মানে অনেকদিন ছুটি, তো ক্লাস টাইম অনেক কম তোমাদের ডিউরেশন। তো এই জন্য আজকে অন ক্যাম্পাসে না নিতে পারলেও তোমাদের অনলাইনে নিলাম আর কি। যদি তোমাদের জন্য অসুবিধা হয়েছে, কিন্তু এই ক্লাসটা তো মিস হইলো না আর কি, ক্লাসটা তো হইলো তাও অ্যাটলিস্ট নাকি। সামনে তো ছুটির মধ্যে বেশি করে পড়তে হবে না, এর জন্য বেশি বেশি শেষ করে দিচ্ছে আর কি। ছুটির মধ্যে যাতে তোমরা ভালো থাকতে না পারো আর কি। সামনে বেশি ছুটি টুটি থাকার কারণে অনলাইনে নিলাম। এখন রবিবারেও সামনের সপ্তাহে অনেক প্রবলেম, মিটিং আছে, তারপরে যে একটা ব্যাচের পরীক্ষা হচ্ছে, ওই ব্যাচের পরীক্ষা, ব্যাচের ভাইবা, তো অনেক আর কি পেশা যাচ্ছে আর কি। রবিবারটাতেও মনে হয় 2টার দিকে আমাদের মিটিং আছে। তো রবিবারটাতেও মনে হয় তোমাদের ক্লাস নেওয়া যাবে না, অনলাইনে নিতে হবে আর কি। সিয়ার বুঝতে পারছো? জি স্যার। হিয়া করে পার্টিসিপেন্ট লিস্টের একটা স্ক্রিনশট নাও। জি স্যার। নিয়ে আসছো? জি স্যার। এটা হচ্ছে আজকে কত নাম্বার ক্লাস ছিল এটা? 13। 4 নাম্বার ক্লাসে, তাহলে আপডেট করে দিও। স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। ধন্যবাদ তোমাদের। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার গত ক্লাসে না আমি হচ্ছে পুরাটা ক্লাস করছি, বাট ওয়েদার অনেক খারাপ ছিল যেই কারণে আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো পরে আমি যখন ঢোকার ট্রাই করছি ঢুকতে পারিনি। হ্যাঁ, ওয়েটিং রুমে ছিলাম। তো আমার গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যায়? কেন ওয়েটিং রুমে ছিলা?
স্যার আমার হচ্ছে অ্যাটেন্ডেন্সের টাইমটাতে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, তো পরে আমি সাথে সাথেই ঢোকার ট্রাই করছি, তো তখন হচ্ছে ওয়েটিং রুমে ছিলাম আর কি। ওয়েটিং না? রুমে জি স্যার। তাই না? তুমি তো জি স্যার। কি নাম তোমার? স্যার লামিয়া বুশরা। হ্যাঁ ঠিকই আছে। তুমি তো সমস্যা, তোমার নাম আসলে লামিয়া না দিয়ে সমস্যা নাম দিলে বেশ ভালো হতো আর কি। পৃথিবীতে কারো সমস্যা না থাকলেও তোমার সমস্যা থাকবে আর কি। স্যার ওই দিন ওয়েদারটা আসলে অনেক খারাপ ছিল, আমার মানে নেট তখন ডিসকানেক্ট হয়ে গেছিল, তো আমি সাথে সাথেই ঢোকার ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তুমি অনেক চেষ্টা করছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থেকো, আরো সিরিয়াস হও, ভবিষ্যতে সিরিয়াস থাকো আর কি। স্কোয়ারের বাড়িতে বের হবো। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। একসাথে এত মানুষকে নিয়ে কথা বললে কাজ হবে। এখনো সবাই কেন আছে? আমি তো বললাম ঠিক আছে চলে যাও।